ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সবাই চেষ্টা করলে দেশে আর কোনো দরিদ্র থাকবে না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তের প্রচারণায় মিশিগানে বাইডেনের সঙ্গে ওবামা, পেনসিলভেনিয়ায় ট্রাম্প। ভারতের ম্যাপ থেকে কাশ্মীর বাদ দিল সৌদি আরব। আরও জানাবো, অপরাধের স্বর্গ না হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান চীনের। তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, নিহত 6। আরও থাকছে, সুবিধাজনক অবস্থায় আজারবাইজান, বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে। আরও জানাবো, ফ্রান্সের গির্জায় হামলা নিন্দা জানালো সৌদি আরব। আরও থাকছে, অন্ধকার থেকে সুতুর টানে চলে বিএনপি, বললেন কাদের। গুম খুন হওয়া ব্যক্তিদের দায়িত্ব নিবে পরবর্তী বিএনপি সরকার, বললেন শামসুজ্জামান দুদু। আরও থাকছে, কাশ্মীর লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার উমর আবদুল্লাহর। সবশেষ জানাবো, সৌদিতে চীনা টিকার পরীক্ষা সফল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। দারিদ্র্য বিমোচনে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের সাধারণ জনগণের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু নিজে ভালো থাকবো, সুন্দর ও আরাম আয়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, এলাকার মানুষ কষ্ট থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। কাজেই সকলে মিলে চেষ্টা করলে দেশে আরও কোনো দারিদ্র্য থাকবে না। আজ শনিবার সকালে মুজিব বর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও ও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়াল অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষে দেশের সব গৃহহীনকে ঘর করে দেওয়ার সরকারের কর্মসূচিতে অংশগ্রহণ করে সচিবদের ব্যক্তিগত উদ্যোগে ৮০ জন সচিব নিজ নিজ এলাকায় ১৬০টি গৃহ নির্মাণ করে গৃহহীনদের দিয়েছেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ খুবই সাহসী, তাদের নিয়ে যুদ্ধ করে জাতির পিতা দেশের স্বাধীনতা অর্জন করছেন। কাজেই বিজয়ী জাতি হিসাবে বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব। পাকিস্তানি বাহিনীকে ইঙ্গিত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, তারা খুব গর্ব করত তাদের আবার কে হারাবে, কিন্তু বাঙালিরা তাদের হারিয়ে যুদ্ধে বিজয় অর্জন করেছে। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে দুই পক্ষ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শনিবার মিশিগানে প্রচারণা চালাবেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। এই প্রথমবারের মতো তার সঙ্গে যুক্ত হচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তারা উভয়ে ফ্লিন্ট ও ডেট্রয়েট শহরের গাড়ি সমাবেশে অংশ নেবেন। এদিকে একই দিনে পেনসিলভেনিয়ায় প্রচারণা চালাবেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে অনেকটাই ম্লান হয়ে পড়েছে করোনা মহামারীর কারণে। শুক্রবার একদিনে দেশটিতে ৯৪,০০০-এরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মোট ৯০ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত। মারা গেছে প্রায় ২,৩০,০০০ আমেরিকান। এই প্রেক্ষিতে দেশটিতে এবারে রেকর্ড পরিমাণ ভোটার আগাম ভোট দিয়েছে। নির্বাচনের দিন ভিড় এড়াতেই ইতিমধ্যে ৮,৬০,০০,০০০ ভোটার আগাম ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রকে অপরাধীর আশ্রয়স্থল ও তাদের সম্পদ রাখার স্বর্গ না হতে আহ্বান জানিয়েছে চীন। গতকাল চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এই আহ্বান জানানো হয়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগকে আটক ৫ চীনা বংশোদ্ভূত নাগরিকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ৫ চীনা এজেন্ট গ্রেপ্তার হয়েছেন। বেইজিংয়ে বিরোধীদের লক্ষ্য করে অভিযান পরিচালনায় ভূমিকার জন্য গত বুধবার তাদের গ্রেফতার করা হয় বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান। ফক্স হান্ট নামে পরিচিত অবৈধ চীনা অভিযানের সঙ্গে জড়িত ৮ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। চীন বহু বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বিদেশে চুরি করে নেওয়ার অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করে আসছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপতি শি জিনপিং প্রায় ১ দশক
আগে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সন্ধানে আন্তর্জাতিক সহযোগিতার পাওয়ার চেষ্টা করছে দেশটি। যুক্তরাষ্ট্রের বিচারের বিভাগের এক কর্মকর্তা বলছেন, বুধবার 5 জন চেনা এজেন্টকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র, যাদের মধ্যে একজন ব্যক্তিগত তদন্তকারীও রয়েছেন। তাদের বিরুদ্ধে সেনার অবৈধ এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে 3 জনকে নিউ ইয়র্ক ও নিউ জার্সি থেকে গ্রেফতার করা হয়। 2 জনকে গ্রেফতার করা হয় ক্যালিফোর্নিয়া থেকে। চীনের এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রে অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এবং সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের অবশ্যই ভিত্তিহীন অভিযোগ বন্ধ করা উচিত। পালানো অপরাধীদের অনুসরণ করতে এবং চুরি করার অর্থ ফেরাতে চেনা প্রচেষ্টার চর্চা করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে এবং প্রতিশ্রুতি মেনে চলার জন্য অনুরোধ করছি। অপরাধীদের অযৌক্তিক লোভ দেখানোর বন্ধ করতে এবং অপরাধীদের অবৈধ সম্পদের নিরাপদ আশ্রয়স্থল না হতে আহ্বান জানাচ্ছি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আটক ব্যক্তিদের কেউ চীনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গুজব ও অপপ্রচার। 2014 সালে স্কাইনেট নামে একাধিক সংস্থা পরিচালিত একটি কর্মসূচি চালু করে চীন, যার মাধ্যমে বিদেশে পলাতক অপরাধীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বন্দি প্রত্যাপন্ন চুক্তি নাই। এতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো দেশের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিসকে অবহিত করতে হয়। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট উমর আবদুল্লাহ বলেছেন, আমরা 370 ও 35 ধারা পুনর্বহাল করার জন্য রাজনৈতিক ও আইনিভাবে লড়াই চালিয়ে যাব। শুক্রবার কারগিলে তিনি এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। উমর আবদুল্লাহ বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন হবে, আমরা রাজ্যের পরিবেশ নষ্ট করতে চাই না। আবদুল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল জম্মু কাশ্মীরের জন্য পরবর্তী উপায় বের করার জন্য সেখানকার লোকদের সাথে পরামর্শের উদ্দেশ্যে কারগিল সফর করেন। জম্মু কাশ্মীরের জনগণের অধিকারের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করে উমর আবদুল্লাহ বলেন, পিপুলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন সকলের সাথে কথা বলতে প্রস্তুত, যাতে তাদের দাবির বিষয়ে ব্যাপকভাবে ঐক্যমত পৌঁছানো যায়। এর আগে দস্যু সেক্টরের জনগণকে সম্বোধন করে উমর বলেন, গত বছরের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের 370 ধারা বাতিলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, কারণ এটি পূর্ববর্তী রাজ্যের জনগণের সাথে পরামর্শ না করেই তাকে অবৈধভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 ধারা ও 35-এর ধারা বহাল করার জন্য ন্যাশনাল কনফারেন্স PDPS 7 দলীয় জোট পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন গঠন করেছেন। এর সভাপতি নির্বাচিত হয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্সের নেতা উমর আবদুল্লাহর আগে গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের জন্য কেন্দ্রীয় সরকারের সংশোধিত নয়া ভূমি আইনের সমালোচনা করে বলেন, জম্মু কাশ্মীরের নয়া ভূমি আইনের চেয়ে দেশের অন্যান্য রাজ্যে ভূমি আইন আরও কঠোর। ভারতের মানুষ হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ডের মতো রাজ্য জমি কিনতে পারে না। আমাদের কি দোষ তা জানি না। জম্মু কাশ্মীরের জমি কেনার অনুমতি দেওয়া হয়েছে। যদি আমরা এর বিরুদ্ধে কথা বলি তাহলে আমাদের দেশদ্রোহী বলা হবে। এদিকে নয়া ভূমি সংস্কার আইনের সমালোচনা করে রিকনসিলেশন, রিটার্ন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর মাইগ্রেন্ট সংগঠনের চেয়ারম্যান সতীশ মহালদার বলেন, গত 31 বছর ধরে অপেক্ষায় রয়েছি কবে আমরা নিজেদের ভূমিতে ফিরে যাব, কিন্তু সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই কাশ্মীরের জমি বিক্রির জন্য ছেড়ে দিচ্ছে। আমাদের আশঙ্কা এবার আমাদের মন্দির, ধর্মীয় স্থল কাশ্মীরি পণ্ডিতদের প্রতিষ্ঠানগুলোর দখলে নেবে জমি মাফিয়ারা। আমাদের দাবি, কাশ্মীরের নয়া জমি আইন নিষিদ্ধ করে আমাদের গড়ে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। তিনি আরও বলেন, 5 লাখ কাশ্মীরি পণ্ডিত গড়ছাড়া হয়ে আছেন। আর কতদিন আমাদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে? জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের আগে কেবল সংবিধানের 35A অনুচ্ছেদ বর্ধিত স্থায়ী বাসিন্দারাই জম্মু কাশ্মীরের স্থাবর সম্পত্তি কিনতে পারবেন, কিন্তু এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি আইন পরিবর্তন করে সব ভারতীয়কে সে অধিকার দেওয়া হয়েছে। স্থাবর সম্পত্তি নিয়ে লেনদেনের ক্ষেত্রে জম্মু কাশ্মীরের উন্নয়ন আইনের 17 নম্বর ধারা প্রযোজ্য।
ওই দ্বারাই স্থায়ী বাসিন্দা শব্দটি বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাকি বিএনপির বিরুদ্ধে কথা বলেন। বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত চিরাচরিত মিথ্যাচারের বাংলা রেকর্ড বাজিয়ে তাদের এখন শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদগার করাই হচ্ছে রোজনামচার অংশ। ওবায়দুল কাদের আরও বলেন, রাজপথের রাজনীতিতে বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তাদের রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমে সীমাবদ্ধ। বিএনপির মহাসচিবকে একজন সজ্জন মানুষ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি তো নিজের কথা বলেন না, শুধু রিলে করেন। তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল। অন্ধকার থেকে সুতুর টানে চলে বিএনপির অপরাজনীতি আর লিপ সার্ভিস। নোয়াখালীর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উন্নয়ন যতই হোক সবকিছু ম্লান হয়ে যায় দু একটা নেতিবাচক ঘটনায়। যে কোনো অপরাধের বিচারের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। গুটি কয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না। নোয়াখালীর প্রশাসন ও পুলিশ সুপারের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টকারী সামাজিক অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এদিকে চীনের সিনোভ্যাকের তৈরি করোনার টিকাটি সৌদি আরবে তৃতীয় ধাপের পরীক্ষায় সফল হয় সেখানকার রোগীদের জন্য দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমোদন না পাওয়া পর্যন্ত তা ঝুলে থাকবে বলে জানা গেছে। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার সম্প্রতি চীনের সিনোভ্যাক বায়োটেকের সঙ্গে একটি চুক্তি করেছিল। এতে চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির কাছ থেকে 7,000 টিকা পায় প্রতিষ্ঠানটি। টিকাগুলো দেশটির 7,000 স্বাস্থ্যকর্মীর উপরে প্রয়োগ করা হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, কিং আবদুল্লাহ সেন্টারের ন্যাশনাল গার্ডের উপর পরীক্ষা করা টিকাটির তৃতীয় ধাপ সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় স্বেচ্ছাসেবীদের কোনো স্বাস্থ্য জটিলতা, অ্যালার্জি বা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। রিয়াদের বায়োমলিকিউলাস অ্যান্ড সাইটোজেনেটিক্স বিভাগের প্রধান আল আমির বলেছেন, কোনো ভাইরাসের টিকা দেওয়ার পর মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিইপিআই ও এনআইবিএসসির মতো সংস্থাগুলো বৈশ্বিক টিকা উদ্যোগে করোনা টিকা পরীক্ষা ও পর্যালোচনার জন্য বিশ্বে যে 10টি প্রতিষ্ঠান ঠিক করেছে তাদের মধ্যে রয়েছে কেআইএমআরসি। শুক্রবার সৌদি আরবে করোনা সংক্রমণে 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় 5,383 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন করে 398 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সৌদিতে করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 3,46,880 জন। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে সংক্রমিত রয়েছে 8,088 জন, যার মধ্যে 766 জনের অবস্থা জটিল। এর মধ্যে রিয়াদে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 53 জনের, মক্কায় 32 ও জেদ্দায় 37 জনের। গতকাল দেশটিতে 404 জন নতুন করে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়ালো 3,33,409 জন। গতকাল দেশটিতে 56,255 জনের করোনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সৌদিতে মোট করোনা সংক্রমণ পরীক্ষা 80 লাখ ছাড়িয়ে গেছে। এদিকে যারা গুম হয়েছে, খুন হয়েছে, নিখোঁজ হয়েছেন, পরবর্তী সরকার হিসেবে বিএনপি তাদের দায়িত্ব নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জিয়া পরিষদের উদ্যোগে অন্যায়ভাবে চাকরিচ্যুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুর্শেদ হাসান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেএম ওয়াহিদুজ্জামানকে চাকরিতে পুনর্বহালের দাবি এবং জাতীয় নির্বাচনে জনগণের ভোট প্রদানে অনীহা শীর্ষক এক আলোচনায় সবাই তিনি এসব মন্তব্য করেন। দুদু বলেন, মুক্তিযোদ্ধারা ভাতা পান এবং যৌক্তিক কারণে ভাতা পান, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক যারা শহীদ হবেন তারা কেন পাবেন না? এটা নিশ্চিত করতে হবে এবং আগামীতে যখন বিএনপি সরকার আসবে তখন এটা নিশ্চিত করবে, এটা পরিষ্কার কথা। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পক্ষ থেকে শামসুজ্জামান দুদু আশ্বস্ত করে বলেন, যে সরকার এখন আছে এই সরকার পরের সরকারটাই হচ্ছে বিএনপি সরকার। আমি বিএনপি করে বলে বলছি না, আজকের মতো যদি এই সরকারের পতন হয় তাহলে পরের সুদিন বিএনপি সরকার আসবে, কিন্তু 1 মাস পরেও হয় তাহলে বিএনপি সরকার আসবে। আওয়ামী লীগের এই বাস্তবতাটা বুঝতে হবে। 2 মাস পরে হলেও এইবারের পর সরকার বিএনপি হবে। শুধু মুর্শেদ খান ওয়াহিদুজ্জামান পুনর্বহাল হবে না, মন্তব্য করে শামসুজ্জামান দুদু আরও বলেন, যারা এই সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তারা সবাই পুনর্বহাল হবেন। শুধু শপথেই না, পদমর্যাদা বাড়বে। এমনও হতে পারে মুর্শেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বল্পকালীন ভিসি হয়েছে। ওয়াহিদুজ্জামানও শুধু শপথেই না, পদমর্যাদা বাড়িয়ে অবসরে যাবেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, দেশে সেখানে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদের সবাই পুনর্বহাল হবে, কারণ তারা গণতন্ত্রের রক্ষার জন্য চাকরিচ্যুত হয়েছেন, স্বৈরতান্ত্রিক বিরোধিতা করেছেন বলে চাকরিচ্যুত হয়েছেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, যে সমাজে ভিন্নমত পোষণ করা যায় না সেই সমাজ হচ্ছে জলাশয়, সেই সমাজ হচ্ছে স্বৈরতান্ত্রিক। 18 কোটি জনগণের মধ্যে একজন ব্যক্তি যদি ভিন্নমত পোষণ করে তাহলে রাষ্ট্র তাকে রক্ষা করে, এটাই আমরা জানি।
এটাই গণতন্ত্র। কিন্তু এই সমাজ বদ্ধ সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজ। এই সমাজে গণতন্ত্রের কথা যে চিন্তা করবে সে আঘাত পাবে, মামলা হবে। যারা 1 লাখ মামলায় 36 লাখ আসামি হয়েছে, এরা গণতান্ত্রিক আন্দোলনের পরবর্তী সরকারের জাতীয় বীর হিসেবে চিহ্নিত হবে। এদেরকে বিশেষভাবে সার্টিফিকেট দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের পরে তাদের সম্মান হবে। পুরো দেশটাই একটা কারাগার মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, এখানে কে যেন ভুল করে বললেন বেগম খালেদা জিয়ার জামিন পেয়েছেন। না, তিনি জামিন পান নাই, তিনি কারাগারে ছিলেন। এখন তার বাসাটা কারাগার হয়েছে। আপনি জানতো তার বাসায় দেখা করতে পারেন কিনা? বেগম খালেদা জিয়া ঈদ মোবারকের জন্য পত্রিকায় কিছু বলতে পারেন? বেগম জিয়া কি কোনো মিটিং করতে পারেন? জামিনে থাকলে আমরা যেমন মিটিং করছি তিনিও করতে পারতেন। বেগম জিয়া কারাগার আছেন, ওই কারাগার বাসা কারাগার। আর একটা কারাগার হচ্ছে কাশিমপুর, আর একটা আছে কেরানীগঞ্জ। আসলে পুরো দেশটাই তো এখন কারাগার। এই সরকার মুক্তিযুদ্ধ মানে না মন্তব্য করে তিনি বলেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান রাজনৈতিক কারণে দেশের বাইরে আছেন। তিনি এই দেশকে ভালোবাসেন। তার রাজনীতি মানবতার রাজনীতি, তার রাজনীতি স্বাধীনতার সপক্ষে রাজনীতি, গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। সেজন্য তিনি দেশে থাকতে পারছেন না। কারণ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন ক্ষমতায় আছে। এরা মুক্তিযুদ্ধ মানে না, নির্বাচন মানে না। কি লজ্জাকর দেখেন, 5 ভাগ ভোট দিচ্ছে কিনা নির্বাচন কমিশন। এদের গায়ে আসলে কাপড় চোপড় নাই। তারা হয়তো মনে করছে কাপড় আছে, আসলে কিন্তু কাপড় নাই। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়ের কিছু নাই। আপনি আমি বিএনপির যত ভোটার আছে সবাই যদি রাস্তায় নামি, পুলিশের গাড়ি যাওয়ার জায়গা থাকবে না। বেগম জিয়া তখন পতাকা নিয়ে আবার ঘুরে আসবেন। তিনি বলেন, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া। এবং যদি বাংলাদেশের বালা মুশকিল দূর করতে হয় তাহলে বেগম জিয়া সরকার ছাড়া কোনো বিকল্প নেই। আয়োজক সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আনম এহসানুল হক মিলন। আরও উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য। নেপাল পাকিস্তানের পর এবার সৌদি আরব ভারতের ম্যাপ থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বাদ দিয়ে দেওয়া হলো। ভারত সরকার এর তীব্র প্রতিবাদ করেছে। সৌদি আরবকে দ্রুত ভুল সংশোধনের আবেদনও জানানো হয়েছে। এবছর G20 বৈঠকের আয়োজক দেশ সৌদি আরব। সেই উপলক্ষে দেশের মনিটারি অর্থনীতি একটি ব্যাংক নোট তৈরি করেছে, যেখানে G20 সদস্য দেশ হিসেবে ভারতের ম্যাপ দেখানো হয়েছে। সেই ম্যাপে জম্মু কাশ্মীর এবং লাদাখকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। গত 24 অক্টোবর ওই নোটটি প্রকাশিত হয়েছে। সেটি দেখার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, দিল্লির সৌদি আরব দূতাবাস এবং রিয়াদে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ভুল স্বীকার করে তারা যাতে ভারতের ম্যাপ সংশোধন করে নেয় তার আবেদন করা হয়েছে। একই বিবৃতিতে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। একথা সকলে মনে রাখতে হবে। মাস কয়েক আগে নেপাল প্রথম মানচিত্র বিতর্কের জন্ম দেয়। নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি সংসদে একটি নতুন মানচিত্র পেশ করেন, যেখানে ভারত নেপাল সংলগ্ন কয়েক অঞ্চল নেপালের অংশ বলে দেখানো হয়। যদি ভারতের দাবি ওই এলাকাগুলো ভারতের, দীর্ঘদিন ধরে তা ভারতের মানচিত্রে আছে। বিষয়টি নিয়ে বহু জলঘোলা হয়। তারই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি বিতর্কিত মানচিত্র পেশ করেন। সেখানে দেখা যায় কাশ্মীর, লাদাখের কিছু অংশ এবং গুজরাটের কিছু অংশ পাকিস্তানের মানচিত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ওই মানচিত্র নিয়েও ভারত তীব্র প্রতিবাদ জানায়। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সম্প্রতি মস্কোয় একটি অধিবেশনে পাকিস্তান ওই একই মানচিত্র দেখালে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এবার সেই একই বিতর্ক শুরু হলো সৌদি আরবকে নিয়েও। যদিও বিশেষজ্ঞদের একাংশদের বক্তব্য, নেপাল বা পাকিস্তানের মতো ইচ্ছাকৃতভাবে সৌদি এ কাজ নাও করতে পারেন। গত বছর ভারত সফরে এসেছিলেন সৌদি আরবের রাজা। সে সময় প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বিমানবন্দরে স্বাগতম জানাতে পৌঁছে যান। বিশেষজ্ঞদের অনেকে মনে করছিলেন দুই দেশের মধ্যে সম্পর্কের এক নতুন দিগন্ত তৈরি হয়েছিল ওই বৈঠকে। সৌদি আরব যদি ভারতের কথা মেনে ম্যাপ বদল করে তো ঠিক আছে, না হলে ম্যাপ বিতর্কে সেই সম্পর্ক ছেদ পড়তে পারে বলেও অনেকেও মনে করছেন। এদিকে মুজিব বর্ষে পুলিশ সদস্যরা জনতার পুলিশে পরিণত হবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক বাণীতে সরকার প্রধান বলেন, আমি আশা করি মুজিব বর্ষে নতুন স্পৃহা ও আদর্শে উদ্দীপ্ত হয়ে পুলিশ সদস্যগণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনতার পুলিশে পরিণত হবে। শনিবার কমিউনিটি পুলিশিং ডে 2020 উপলক্ষে এ বাণী দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশ ও জাতির সেবায় প্রতিনিয়ত তাদের উপর অর্পিত দায়িত্ব একনিষ্ঠভাবে ও সাহসিকতার সঙ্গে পালন করে যাচ্ছে। জনগণ ও পুলিশ
দেশের পারস্পরিক অবস্থা, সমঝোতা ও শ্রদ্ধা কমিউনিটি পুলিশিংয়ের মূল কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আধুনিক কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থাপনায় জনগণের সঙ্গে প্রাণবন্ত সম্পর্ক স্থাপনের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাদের উৎস উদ্ঘাটনপূর্বক তার সমাধান ও অপরাধ ভীতি হ্রাস করে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশব্যাপী কমিউনিটি পুলিশের কার্যক্রম শুরু হওয়ার 5 বছরের মধ্যে 60,918টি কমিউনিটির মাধ্যমে 11,17,080 জন কমিউনিটি পুলিশিং সদস্য পুলিশের সঙ্গে একযোগে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। শেখ হাসিনা আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে, ইন্ডাস্ট্রিয়াল এবং হাইওয়ে পুলিশেও কমিউনিটি পুলিশিং কমিটির গঠনের মধ্য দিয়ে অপরাধ দমনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগামীতেও নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বায়নের এই যুগে সহজলভ্য প্রযুক্তি অপরাধকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিসরে দ্রুত বিস্তৃত করছে। এক্ষেত্রে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং স্থানীয় প্রযুক্তি অপরাধ নিরোধক এবং অপরাধ উদ্ঘাটনে পুলিশকে উন্নত প্রযুক্তি জ্ঞান অর্জনের পাশাপাশি জনগণ ও রাষ্ট্রের অন্যান্য সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে সকলের সহায়তায় একযোগে কাজ করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশকে সাইবার ক্রাইম, জঙ্গি ও সন্ত্রাস দমন, মানি লন্ডারিং ইত্যাদি সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম একটি আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তার সরকার অ্যান্টি টেরোরিজম ইউনিট, সাইবার ইউনিট গঠন সহ সব ধরনের সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছে। সরকার প্রধান বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে পুলিশের মানব সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করতে জনবল ও বাজেট বৃদ্ধি সহ সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আর সেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সম্প্রীতিময়, শোষণমুক্ত, জঙ্গি, মাদক ও সাম্প্রদায়িকতা মুক্ত মানবিক দেশ গড়তে তোলার লক্ষ্যে আগামী দিনগুলোতে পুলিশের সব সদস্য আরও আন্তরিকভাবে কাজ করে যাবে এবং নতুন প্রজন্মের কাছে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবারও 31 অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবস 2020 উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। তিনি এ উপলক্ষে পুলিশের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কমিউনিটি পুলিশিং দিবস 2020-এর সব আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তুরস্কের এজিয়ান এবং গ্রিসের সামোস উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 6 জন নিহত এবং 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। রিক্টার স্কেলের 7 মাত্রার ওই ভূমিকম্পে শুক্রবার এজিয়ান সাগরে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভূমিকম্পে এজমির প্রদেশের এজমির শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ভূমিধসের পরপরই সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন। এদিকে ভূমিকম্পের কারণে গ্রিসের সামোস বন্দর এবং তুরস্কের এজমিরে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি গ্রামের ধ্বংস হওয়া বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল গ্রিসের সমোস দ্বীপের কার্লো বাসি শহর থেকে 14 কিলোমিটার দূরে। এর মাত্রা ছিল রিক্টার স্কেলে 7। তবে এর মাত্রা রিক্টার স্কেলে 6.6 বলছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে গ্রিসের ভূমিকম্প জরিপ সংস্থা বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল 6.7 রিক্টার স্কেলে। এইদিকে নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার 1 মাস ধরে চলমান যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী দখলদার আর্মেনিয়ার কাছ থেকে এখন পর্যন্ত 3টি শহর, 3টি এলাকা ও 133টি গ্রাম দখলমুক্ত করেছে। এগুলোর মধ্যে জাবরাল জেলা শহর, এই জেলার 50টি গ্রাম, ফুজুলি জেলা শহর ও এর 30টি গ্রাম, জাঙ্গিলান শহর, মিন, সিজান, আগাভেন্ত এলাকা ও 32 গ্রাম নিজেদের দখলে নেই। এছাড়াও হাদরুত এলাকা, খুজাবেন্দ জেলার 18টি গ্রাম ও তাতার জেলার 3টি গ্রাম আজারবাইজানের দখলে আসে। কৌশলগত গুরুত্বপূর্ণ আগদের জেলা ও মুরবডেগো আজারি সেনাদের দখলে আসে বলে জানায়। এদিকে 26 অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে আর্মেনিয়া।
গত 27 অক্টোবর চলমান হামলায় 26 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান। বিশাল এলাকা আজারবাইজানের দখলে নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার 1 মাস ধরে চলমান যুদ্ধ আজারবাইজানের সেনাবাহিনী দখলদার আর্মেনিয়ার কাছ থেকে এখন পর্যন্ত 3টি শহর, 3টি এলাকা ও 33টি গ্রাম দখলমুক্ত করেছে। এদিকে ফ্রান্সের নিজ শহরে ছুরিকাঘাত করে 3 ব্যক্তিকে হত্যা ও বেশ কয়েকজনকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের একটি গির্জায় হওয়া ওই হামলাকে ইসলাম বহির্ভূত কাজ আখ্যায়িত করে বলেন, যারা এই বর্বর কাজ করছে তারা সব ধর্ম এবং মানব বিশ্বাসের শিক্ষার বিরোধী, ঘৃণা, সহিংসতা এবং চরমপন্থার দিকে পরিচালিত করে এমন কাজগুলো প্রত্যাখ্যানের গুরুত্ব তুলে ধরে এসব বর্জনের আহ্বান জানান তিনি। ফ্রান্সের গির্জায় নিহতদের পরিবার, ফরাসি সরকার এবং জনগণের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ওয়ার্ল্ড লীগও ফ্রান্সের এই হামলার নিন্দা করে একে সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে ফ্রান্সের এক বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক স্যামুয়েল পার্টি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে বাসায় ফেরার পথে তিনি হত্যার শিকার হন। এর অজুহাত দিকে ফরাসি সাপ্তাহিক কার্টুন ম্যাগাজিন শার্লি হেবদো থেকে সরকারি সহায়তায় ফ্রান্সের বিভিন্ন সরকারি ভবনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে নিহত শিক্ষকদের প্রতি সম্মান জানানো হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ বিষয়ে বলেন, ওই শিক্ষককে প্রজাতন্ত্রের দ্বারবাহক হওয়ার কারণে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ নিজেদের মতো বানাতে চায়, তারা আমাদেরকে একটি মুক্ত সম্প্রদায় হিসেবে বসবাস করতে দিবে না। ম্যাক্রো প্যাটিকে শান্ত নায়ক হিসেবে বর্ণনা করে তাকে ফ্রান্সের মরণোত্তর সর্বোচ্চ বেসামরিক সম্মান লেজিওন ডি ক্রয়েসের সম্মানিতে ভূষিত করা হয়। এর আগে মহানবীকে কটূক্তির ঘটনায় ম্যাক্রোকে নিশ্চুপ ভূমিকা থাকতে দেখা গেছে। তিনি এই কটূক্তিকে ব্যক্তি স্বাধীনতা হিসেবে দেখেছেন। তার ভাষ্যমতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন বাকস্বাধীনতারই অংশ। 2015 সালে শার্লি হেবদো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন বানায়। সেই কটূক্তির জেরে শার্লি হেবদোর কার্যালয়ে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের বিচার শুরু হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয় খুনের ঘটনা ঘটল প্যারিসে। তবে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এভাবে সরকারি ভবনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনকে ইসলাম এবং ধর্ম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছে মুসলিম নেতারা। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে মাটির নিচে পরমাণু কেন্দ্র তৈরি করার অভিযোগ করেছে জাতিসংঘের পরমাণু পরীক্ষা সংক্রান্ত সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, নতুন করে মাটির গভীরে পরমাণু প্লান্ট তৈরির কাজ শুরু করেছে ইরান, জমাতে শুরু করেছে ইউরেনিয়ামও। সম্প্রতি বার্লিনে অ্যাসোসিয়েশন প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে সান ফ্রান্সিসকো ভিত্তিক প্ল্যান্টাস ল্যাবের তোলা স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে এপি। বুধবারের প্রকাশ করা ছবিতে দাবি করা হয়, ইরানের পরমাণু শক্তি কেন্দ্র নাতানজে মাটির নিচে নতুন করে অবকাঠামো নির্মাণ শুরু করেছে। বলা হচ্ছে, পুড়ে যাওয়ার পরে নতুন করে তারা অবকাঠামো নির্মাণ করে। 2015 সালে ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তি দলের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়, কিন্তু 2018 সালে ওই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। স্বাক্ষরকারী অন্য 5 দেশ যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স চুক্তিতে থাকলেও এর কার্যকারিতা নেই বললেই চলে। গত জুলাই মাসে ইরানের বর্তমান পরমাণু কেন্দ্রটিতে আগুন লেগে গিয়েছিল। ইরান দাবি করেছিল চক্রান্ত করে ওই কেন্দ্রটিতে আগুন লাগানো হয়েছিল। ফের নতুন একটি পরমাণু কেন্দ্র তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ওই প্রতিনিধি দল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি এপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন করে মাটির গভীরে পরমাণু প্লান্ট তৈরির কাজ শুরু করেছে ইরান। ইউরেনিয়াম জমাতে শুরু করেছে দেশটি, তবে পরমাণু অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম এখনও তাদের কাছে নেই। 2002 সালে প্রথম স্যাটেলাইট ইমেজে ইরানের পরমাণু শক্তি কেন্দ্র নাতানজের ছবি ধরা পড়ে। পশ্চিমা বিশ্ব বিষয়টি উদ্বেগ প্রকাশ করে। 2003 সালে জাতিসংঘের প্রতিনিধিরা ইরানের পরমাণু চুল্লি দেখতে যান। তারা জানান, মাটি থেকে 7.6 মিটার নিচে তৈরি করা হয়েছে ওই পরমাণু কেন্দ্র। বিমান হামলাতেও যাতে কেন্দ্রটির কোনো ক্ষতি না হয় তার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা জুড়ে রাখা হয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই 2015 সালের পরমাণু চুক্তি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, পরমাণু গবেষণা করতে পারলেও ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, নির্দিষ্ট পরিমাণ ইউরেনিয়ামের বেশি জমা করতে পারবে না বলে চুক্তিতে স্থির হয়। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করছে গোপনে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে
করছে ইরান, যদিও তার কোনো প্রমাণ এখনও আসেনি যুক্তরাষ্ট্রের হাতে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।